বিজিবিতে আবেদন করার পরে পরীক্ষা কখন থেকে শুরু হতে পারে? অনেকে বলছে যে 104তম বিজিবির পরীক্ষা কখন থেকে শুরু হয়। বিজিবিতে সচরাচর আবেদন করা 15-20 দিন অথবা 25 দিন পর থেকেই এসএমএস আসবে যে 104তম বিজিবিতে যখন তোমার এসএমএস আসলো, এসএমএস আসার পরে যখন তুমি পরীক্ষার কেন্দ্রে যাবা সেদিন তোমার প্রথম দিন কি হবে তোমার সাথে এটা একটু বলে দিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? বাংলাদেশ বর্ডার গার্ডের 104তম সার্কুলার প্রকাশ হয়েছে, তাই না? বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ। এই সার্কুলারে যারা আবেদন করবা 4 ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে আবেদন শুরু হয়েছে, 13 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। সো আজকের ভিডিওতে যারা অনলাইনে দেখছো শিক্ষার্থী এবং যারা অভিভাবক আপনারা দেখছেন, তো আজকে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ক্লাসে উপস্থিত আমার সোলজার ট্রেনিং একাডেমির ছাত্ররা এবং অনলাইনে যারা তোমরা দেখবা বা আপনারা যারা দেখবেন, আজকে আমি ইনশাল্লাহ ভিডিও শেষ না পর্যন্ত আলোচনা করব কিভাবে আমরা 104তম বিজিবি সিপাহী পদের পরীক্ষার পদ্ধতি কেমন হতে পারে, পরীক্ষায় কি কি আসতে পারে, লিখিত পরীক্ষায়, শারীরিক পরীক্ষায় কি কি হতে পারে, মেডিকেল পরীক্ষায় কি কি হতে পারে, সাঁতার পরীক্ষায় কেমন হতে পারে, ফাইনাল মেডিকেল টেস্টে কি কি হতে পারে, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সাজেশন দেব, ঠিক আছে কি? ভিডিওটি শুরু করার আগে আমরা বরাবরের মতন আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির পরিচয় একটু দিয়ে দেই। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি কত সালে স্থাপিত হয়েছে? 2015 সালে। যারা অনলাইনে দেখছো, অনেকে হয়তো বা আজকে আমাদের একাডেমির প্রথম ভিডিওটি তোমরা দেখছো। আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের একাডেমিটা রংপুরে অবস্থিত এবং 2015 সাল থেকে শুরু করে 2025 সালের আজকে এই মুহূর্তে আমি ভিডিওটি করছি, আমাদের ডেট হচ্ছিল 4 ফেব্রুয়ারি 2025। 4 ফেব্রুয়ারি 2025। এখন পর্যন্ত শত শত শিক্ষার্থী, আনফিট শিক্ষার্থী আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে তোমাদের মতো পূর্ব প্রস্তুতিমূলক কোচিং করে আমাদের সহযোগিতায় ফিট হয়ে 1 জন 2 জন না, 10 জন 20 জন না, 100 জন না, শত শত শিক্ষার্থী বিভিন্ন বাহিনীতে অফিসার এবং সৈনিক হিসেবে চান্স পেয়েছে। ভালো লাগে এটা যে না, কিছু একটা করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। যেসব ছেলেরা জীবনে আনফিট থাকার কারণে চাকরি হওয়ার সম্ভাবনাই থাকে না ডিফেন্সে, তারাই এসে এখানে ফিট হয়ে নিজের যোগ্যতায় বিভিন্ন বাহিনীতে চাকরি পাচ্ছে। এটা একটা আনন্দের বিষয়, ঠিক আছে কি? গর্বের বিষয়। এখন আমরা মূল কথায় চলে যাই। 104তম বিজিবির এই সার্কুলারে যারা আবেদন করবা, আবেদনের সময় অবশ্যই মনে রাখতে হবে একটা জিনিস, বিজিবির ওয়েবসাইটের আবেদন এবং সেনাবাহিনীর আবেদন দুটাই কিন্তু ডিফারেন্স একটু আছে, ঠিক আছে কি? যোগ্যতা থাকতে হবে একটা এসএসসি তে 3 পয়েন্ট সর্বনিম্ন এবং এইচএসসি তে 2.50 যে কোনো বিভাগ থেকে, বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীদের উচ্চতা পুরুষদের কম, মহিলাদেরও কম। এখন প্রশ্ন থাকতে পারে যে উচ্চতা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার আমার উচ্চতা তো 5 ফিট 6 ইঞ্চি, আমি কি বিজিবিতে গেলে অ্যালাউ হবো কিনা? হ্যাঁ, তুমি অনেক জেলাতে অ্যালাউ তুমি নাও হইতে পারো, যেটা ট্রু স্পিকিং। যদি লম্বা ছেলে বেশি যায়, প্রার্থী যদি বেশি যায় এবং লম্বা প্রার্থী যদি বেশি যাওয়ার কারণে লম্বাদেরকে নিবে না খাটোদেরকে নিবে? লম্বাদেরকে নিবে। সে কারণে অনেক খাটো প্রার্থী 5 ফিট 6 ইঞ্চিতে বাদ হয়ে যাবে, 5 ফিট 7 ইঞ্চি তো বাদ হয়ে যেতে পারো। বাট তোমাকে তো যাইতে হবে প্রস্তুতি নিয়ে। অনেক জেলার কেন্দ্রে তোমার 5 ফিট 6 ইঞ্চিতে চান্স পাবে লোক, 5 ফিট 7 ইঞ্চিতে চান্স পাবে। আবার অনেক জেলার কেন্দ্রে 5 ফিট 8 ইঞ্চিতেও চান্স পাবে না, বাদ পড়ে যাবে। 5 ফিট 9 ইঞ্চি 10 ইঞ্চি প্রার্থী নিবে। কিন্তু বাট তোমাকে যাইতে হবে। তোমার মাঠে কি হবে সেটা তো তুমিও জানো না, আমিও জানি না। যারা পরীক্ষক থাকবে পরীক্ষার কেন্দ্রে তারাই হচ্ছিল কি করবে, শুধুমাত্র পরীক্ষার দিনে জানতে পারবে যে আজকে আমরা কত হাইট নিব। সো যারা হাইট নিয়ে বিভ্রান্তের মধ্যে ছিলা যে বিজিবিতে 5 ফিট 6 ইঞ্চি প্রার্থী নেয় না পুরুষ প্রার্থীদেরকে, আরো নাকি উচ্চতায় বেশি থাকতে হয়, হ্যাঁ, আশা করি আমার কথা শুনে তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। হতাশার কিছু নাই। 5 ফিট 6 ইঞ্চি যার আছে, 5 ফিট 7 ইঞ্চি যার আছে, সে অবশ্যই তুমি মাঠে প্রস্তুতি নিয়ে যাবা। দেখা যাবে তোমার মাঠে
এবার যদি 5 ফিট 6 ইঞ্চি না নেয়, দেখবা যে আগামীবারে ঠিক 5 ফিট 6 ইঞ্চি নেবে। আবার গতবারে যদি ওই মাঠে 5 ফিট 7 ইঞ্চিও বাদ দিয়ে দেয়, এই মাঠে দেখবা হয়তোবা 5 ফিট 6 ইঞ্চিকেই প্রার্থীকে প্রাধান্য দিয়ে তারা প্রাথমিক পরীক্ষা ঠিক হবে। ক্লিয়ার? সো প্রথমে আমরা আবেদন করব খুবই স্পষ্টভাবে। আমাদের অনলাইন আবেদনের সময় কোনো তথ্য ভুল করা যাবে না, বারবার বলে দিলাম, ঠিক আছে? 104তম বিজিবিতে তোমরা কারা এখন পর্যন্ত আবেদন করার যোগ্যতা অর্জন করছো, হাত তোলো দেখি। আচ্ছা, বায়োজিৎ, তুমি 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 অনেকে আবেদন করবা আর কি। করছো কি আজকে আবেদন করছো নাকি কালকে করবা? আগামী কালকে করো আর কি, ঠিক আছে? আজকে আমার কাছে পরামর্শগুলো ভালোভাবে শোনো আর কি, ঠিক আছে কি? আচ্ছা, তো যারা ভিডিওটিতে এখন পর্যন্ত আমাদের সাথে সম্পৃক্ত রয়েছো বা এখনো দেখছো, আশা করি শেষ না হওয়া পর্যন্ত ভিডিওটা দেখো। 1 সেকেন্ড স্কিপ করবো না। আমার প্রত্যেকটা কথাই আশা করি তোমাদের পাথেয় হিসেবে কাজ করবে, ঠিক আছে? বিজিবিতে আবেদন করার পরে পরীক্ষা কখন থেকে শুরু হতে পারে? অনেকে বলছে যে 104তম বিজিবির পরীক্ষা কখন থেকে শুরু হয়। বিজিবিতে সচরাচর আবেদন করা 15-20 দিন অথবা 25 দিন পর থেকেই SMS আসবে, ঠিক আছে? 72 ঘন্টা আগে SMS এ তোমাকে জানানো হবে তোমার পরীক্ষার কেন্দ্রের নাম এবং কত তারিখে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে? পরীক্ষার কেন্দ্রে যখন যাবা, পূর্ব প্রস্তুতিমূলক তোমার সকল এডুকেশনাল ডকুমেন্টস ক্লিয়ার করে রাখতে হবে। এগুলো তো আমরা দিয়ে দিছি, কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, পাইছো না? ডকুমেন্টস এর সাথে তুমি তোমার যা যা পেপারস আছে, যদি অনেকের পেপারসে ভুল থাকতে পারে, ঠিক আছে? বাবা মার নামের সাথে তোমার সার্টিফিকেটের, ভোটার আইডি কার্ডের হ্যান অনেক কিছু গরমিল থাকতে পারে। গরমিল থাকলে এগুলো আগে থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে সংশোধনের জন্য আবেদন করা যায়। তোমরা আবেদন করে সংশোধন হোক আর না হোক, তুমি সংশোধনের কপিটা পরীক্ষার কেন্দ্রে নিয়ে গিয়ে দেখালেও তোমাকে পরীক্ষা দিতে দিবে, ঠিক আছে কি? পরীক্ষার পদ্ধতিটা নিয়ে কথা বলি যে 104তম বিজিবিতে যখন তোমার SMS আসলো, SMS আসার পরে যখন তুমি পরীক্ষার কেন্দ্রে যাবা, সেদিন তোমার প্রথম দিন কি হবে তোমার সাথে, এটা একটু বলে দিই, ঠিক আছে? এটা সেনাবাহিনীর মতো পরীক্ষা না। বিজিবিতে 3 দিন পরীক্ষা হবে। কয়দিন? 3 দিন। সেনাবাহিনীতে একদিনেই শেষ হয়ে যায়, তাই না? বিজিবিতে SMS পাওয়ার পরে পরীক্ষার কেন্দ্রে যখন যাবা, সকালবেলা গিয়ে দেবে, ওখানে শত শত প্রার্থী লাইনে দাঁড়াইছে। বিজিবির মাঠে ঢোকানোর পরে তোমাদের সুন্দরভাবে লাইন করাবে। দেখা যায় কখনো কখনো কোনো মাঠে 5 ফিট 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি এইভাবে করে লাইন করায়, ঠিক আছে? আবার লাইন থেকে সুন্দরভাবে প্রাথমিক কাগজপাতি ডকুমেন্টস গুলো চেক করা শুরু করবে। এই প্রাথমিক মেডিকেল যাচাই বাছাই শুরু হয়ে যাবে। তোমার উচ্চতা, ওয়েট, চেস্ট, হাঁটু জোড়া লাগায়, হ্যান ত্যান অনেক কিছু বিষয় আছে। প্রাথমিক মেডিকেল গুলো আগে যাচাই বাছাই শুরু করে দেবে। এই প্রাথমিক কাগজ অর্থাৎ বিভিন্ন ধরনের ডকুমেন্টস চেক হয়ে যাওয়ার পরে, তোমার প্রাথমিক মেডিকেল চেক হয়ে যাওয়ার পরে অনেক প্রার্থী মাঠ থেকে সেদিন বাদ হয়ে যাবে, বুঝতে পারছি? আবার অনেক প্রার্থীকে চেক আপ ছাড়াই 5 ফিট 6 ইঞ্চিতে বলবে মাথা সত্যিয়ে যে তুমি চলে যাও বাসা, মাথায় হাত বুলিয়ে দোয়া দিয়ে বলবে তোমরা চলে যাও, 5 ফিট 6 ইঞ্চিতে আমরা লোক নেব না, 5 ফিট 7 ইঞ্চিতে আমরা লোক নেব না। আবার অনেক মাঠেই দেখবা 5 ফিট 6 ইঞ্চিতে লোক নিছে, চান্স পাইছে, ট্রেনিং এও যাবে, ঠিক আছে কি? সো এটা নিয়ে হতাশার কিছু নেই। 5 ফিট 6 ইঞ্চিতে আবেদন করছো, 5 ফিট 7 ইঞ্চিতে আবেদন করছো, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 6 ফিট, খুবই ভালো। তবে পূর্ব প্রস্তুতি নিয়ে যেতে হবে। শুধু প্রস্তুতি ছাড়া মাঠে গেলে যদি চাকরি পাওয়া তো সহজ হতো, বাংলাদেশে সবাই চাকরি পাইতো সরকারি, কেউ বেকার থাকতো না, ঠিক আছে কি? তাহলে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা প্রথমত হবে। প্রাথমিক নির্বাচনে যাচাই বাছাই হয়ে যাওয়ার পরে দেখবা যে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। যাচাই বাছাই করার পরে তখন যারা টিকে যাবা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় টিকে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষার ডেট জানায় দিবে, বুঝতে পারছি? এখন এই 104তম বিজিবি সিপাহি পদের জন্য তোমরা লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবা? তবে লিখিত পরীক্ষার আগে প্রথম দিন শারীরিক পরীক্ষাও কিন্তু তোমাদের অংশগ্রহণ করতে হবে। যারা প্রাথমিক মেডিকেলে যাচাই বাছাই টিকে যাওয়ার পরে শারীরিক পরীক্ষাও কিন্তু হয়। অনেক সময় দেখা যায় প্রথম দিন শারীরিক পরীক্ষা প্রার্থী বেশি থাকার কারণে নিতে পারে না,
পরের ডেটে লিখিত পরীক্ষার আগে অনেক কেন্দ্রে আবার শারীরিক পরীক্ষা নিয়ে ফেলে। শারীরিক পরীক্ষা মোটামুটি সেনাবাহিনীর মতোই হয়, দৌড় হয়, সিট আপ হয়, বুক ডাউন হয়, এরপরে হলো তোমার বিম হবে, ঠিক আছে কি, আরো দুই একটা হয়তো বা ইভেন্ট তোমাদেরকে দিলেও দিতে পারে, বাট এই কয়েকটা ইভেন্ট শারীরিক হবে। যারা এখানে বসে সেনাবাহিনীর জন্য বা পুলিশের জন্য শারীরিক ইভেন্টের প্রস্তুতি নিচ্ছ, বিজিবিরও ঠিক একই রকম শারীরিক ইভেন্ট গুলো হবে। তো শারীরিক আসলে তেমন আহামরি কঠিন হয় না, যার একটু প্রস্তুতি থাকে সে শারীরিকে পাস করতে পারবে, ঠিক আছে কি। তাহলে আমাদের প্রাথমিক যাচাই বাছাই মেডিকেল দিয়ে শুরু হলো, তারপর শারীরিক হলো। শারীরিক হয়ে যাওয়ার পরে দেখবা যে প্রাথমিকে অনেকে বাদ পড়ে যাবা। বাদ পড়ে যাওয়ার পরে তোমরা যে সংখ্যক প্রার্থী থাকবা তাদের হলো লিখিত পরীক্ষার জন্য ডেট জানাই দেওয়া হবে, তখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। 104তম বিজিবিতে যারা যেতে চাচ্ছ, লিখিত পরীক্ষা কেমন হয়, প্রশ্নটা কেমন হয় এটা একটু বলে দিই। বিজিবিতে প্রশ্ন ধরনটা একটু আলাদা হবে, কারণ তোমার সেনাবাহিনীর সৈনিক পদের প্রস্তুতি নিয়ে বিজিবিতে পরীক্ষা দিতে গেলে তুমি বিজিবিতে চাকরি পাবা না, ফেল করবে, ঠিক আছে কি। তুমি নৌবাহিনীর প্রস্তুতি নিয়ে বিজিবিতে পরীক্ষা দিতে গেলে ফেল করবা, বিমান বাহিনীর প্রস্তুতি নিয়ে বিজিবিতে পরীক্ষা দিতে গেলে তুমি ফেল করবা। বিজিবির প্রশ্ন ডিফারেন্ট হয়, কারণ এসএসসি এবং এইচএসসি যেহেতু এখানে চায়, সেহেতু প্রশ্নের মানটা একটু হলেও কঠিন হবে, ঠিক আছে কি। লিখিত পরীক্ষায় মূলত 4টা বিষয়ের উপরে 100 নম্বরের পরীক্ষা হয়, কোন ক্ষেত্রে 5টা বিষয়ের উপরেও 100 নম্বরের প্রশ্ন আসবে। তো 4টা বিষয় মূলত কি, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত। 5টা বিষয় হলে কি হতে পারে, সাধারণ জ্ঞানের মধ্যে আইকিউ কিছু রিলেটেড কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ মূলত বিজিবির জন্য এই 5টা বিষয়ের উপরেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেটি হলো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইকিউ এবং সাধারণ গণিত। বুঝতে পারছি। এখন প্রশ্ন ধরনটা কেমন হতে পারে, প্রশ্ন ধরনটা হতে পারে যে বাংলাতে 25 থাকলো, ইংলিশে 25 থাকলো 50, সাধারণ জ্ঞানে 20 থাকলো, গণিতে থাকলো 30, 50, ঠিক আছে। আবার কোন কেন্দ্রের কোন মাঠে কোন জেলার দেখবা বাংলাতে 30 দিছে, ইংলিশে 30 দিছে, 60, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, 100, ঠিক আছে। আবার কোন মাঠে দেখবা বাংলাতে একটা নাম্বার দিছে, ইংলিশে একটা নাম্বার আছে, গণিতে একটা নাম্বার আছে, সাধারণ জ্ঞানে একটা নাম্বার আছে, আইকিউতে 10 নাম্বার দিছে বা 15 নাম্বারের আইকিউ দিছে, ঠিক আছে কি। অর্থাৎ বিজিবিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরি, বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে বিভিন্ন জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে মূল যে বিষয়টা 5টা বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য নিজেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ঠিক আছে। পড়বা কোন ধরনের বিষয়গুলো। বাংলার জন্য আমাদের কি পড়তে হবে, বাংলার জন্য রচনা থাকবে, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধ, ঠিক আছে। এরপরে হলো তোমার দরখাস্ত লেখা থাকবে, ভাব সম্প্রসারণ থাকতে পারে। ইংলিশে একটা প্যাসেজ দিবে, সেটা বাংলা লিখতে হবে অনুবাদ করে, এটা খুব আসে বিজিবিতে, বুঝতে পারছি কি। ইংলিশে একটা গল্প দেয়, সেটা সুন্দরভাবে বাংলায় লিখতে হয় আর কি। এই তো এগুলোই সিলেবাস। এটার পাশাপাশি তোমাদের ইংলিশটা একটু কঠিন হবে, বিজিবিতে ইংলিশটা একটু কঠিন হয়, কারণ কখনো এসে লিখতে দেয় ইংলিশে, অথবা কখনো প্যারাগ্রাফ লিখতে দেয়, ঠিক আছে কি। এরপরে অ্যাপ্লিকেশন পড়তে হবে ইংলিশে বিজিবির জন্য, যেটা আমাদের সেনাবাহিনীতে পড়তে হয় না। আবার লেটার রাইটিংও নেসেসারি বিজিবির জন্য, বাট সেনাবাহিনীর জন্য আমাদের দরকার নেই, কিন্তু বিজিবির জন্য ইংলিশের লেটার পড়তে হবে, অ্যাপ্লিকেশন পড়তে হবে, ঠিক আছে কি। আর্টিকেল পড়তে হবে, প্রিপোজিশন পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, ন্যারেশন পড়তে হবে, ট্যাগ কোশ্চেন পড়তে হবে, ঠিক আছে কি। এরপরে ভয়েস চেঞ্জ পড়তে হবে এবং ট্রান্সলেশন আসে, বাংলা থাকবে, সেটা ইংলিশ করতে হবে, বুঝতে পারলাম। সেন্টেন্স কারেকশন করতে হবে, এত কিছু আমাদের সেনাবাহিনীর জন্য, কিন্তু আমরা মূলত ট্রেড 1 সৈনিক পদের জন্য আসলে এত কিছু পড়তে হয় না, কিন্তু বিজিবির জন্য পড়তে হবে আর কি, ঠিক আছে কি। ম্যাথে তোমার সেনাবাহিনীর মতো বা পুলিশের মতো এত সহজ দিবে না, ম্যাথ একটু ক্রিটিক্যাল থাকবে, বুঝতে পারছি কি। বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো ছিল সেগুলো থেকে অঙ্কে গণিতের মধ্যে প্রশ্ন আসবে, মান নির্ণয়ের একটা প্রশ্ন আসবে,
এরপর হচ্ছে হলো সরল, ঐকিক, শতকরা, এগুলো থেকে একটা প্রশ্ন আসবে। অনুপাতের অঙ্ক থেকে প্রশ্ন আসে, পিতা পুত্র বয়সের গড়ের অঙ্কগুলো থেকে প্রশ্ন আসে, সরল থেকে প্রশ্ন আসে, লসাগু গসাগু থেকে প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আসে। মিনারের অঙ্কগুলো করছিলে না ক্লাস 9-10-এ, মনে আছে কি ত্রিকোণমিতি? মিনারের অঙ্কগুলো থেকে প্রশ্ন আসে, লগের থেকে প্রশ্ন আসে। তাহলে বিজিবিতে পরীক্ষার সিলেবাসটা একটু বেশি করে পড়তে হবে আমাদেরকে, তাছাড়া আমরা বিজিবিতে লিখিত পরীক্ষায় ঘোড়ার ডিম পাবো। ঠিক আছে কি? ঘোড়ার ডিম পাইলে কি চাকরি হবে? ওখানে তো অনেক ভালো নাম্বার ক্যারি করতে হবে। ঠিক আছে, এটাই। এছাড়া সাধারণ জ্ঞান এবং আইকিউ। সাধারণ জ্ঞান তো মোটামুটি সাধারণ জ্ঞানের একটা বই নিলে পড়লেই হয়ে যায়। ঠিক আছে কি? বাট যারা একাডেমিতে আসছো, আমাদের একাডেমিতে তোমাদেরকে আমি কিছু সাধারণ জ্ঞানের শীট দিছি, অনেকে পাইছো না? এই সাধারণ জ্ঞানের শীট গুলো শুধু তুমি পড়লেই হবে, আর ক্লাসে তোমাদেরকে যে মডেল টেস্ট গুলো করাবো সেই মডেল টেস্ট গুলো থেকে পড়লেই তুমি সাধারণ জ্ঞান ইনশাআল্লাহ কমন পাবা। বর্তমান পরিস্থিতি বা সমসাময়িক সাধারণ জ্ঞানের তথ্যগুলো জানতে চাইলে তোমাদেরকে এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ায় অভ্যস্ত হতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে পড়তে হবে প্রতি মাসে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাধারণ জ্ঞানের চলমান ঘটনাবলী বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসবে। ঠিক আছে? এছাড়া আইকিউ যদি প্রশ্ন আসে, আইকিউ আমরা আমাদের ক্লাসে তোমাদেরকে শিখাইছি না? আইকিউ এর যে 20 ধরনের আইটেম তোমাদেরকে ক্লাসে শিখাইছি, ওই আইটেম গুলো পড়লেই ইনশাল্লাহ তোমাদের আইকিউ যদি 4-5টা প্রশ্ন আসে বা 10টা প্রশ্ন আসে বিজিবিতে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। ঠিক আছে? সো লিখিত পরীক্ষা নিয়ে আর কারো কোনো জানার আছে? হ্যাঁ, কত পাইলে পাস, কত পাইলে ফেল, কত পাইলে চাকরি, এটা জানবা না? হ্যাঁ, 5 নাম্বার তুললে কোনো চাকরি হয় না। সেনাবাহিনীর ট্রেড 1 সৈনিক পদও হবে না, ট্রেড 2 তো হবে না, এমওডিসি তো হবে না, বিমান বাহিনীর পরীক্ষাও হবে না, নৌবাহিনীর পরীক্ষাও হবে না। আবার এই যে 104তম বিজিবি সিপাহি পদের পরীক্ষাও যদি তুমি কোনো রকম পাস করো, 100-এর মধ্যে যদি 40 পাও, তাও তোমার হবে না। এখানে মেরিট লিস্টে আসতে হবে, মেধায় আসতে হবে। ঠিক আছে কি? এখন দেখা গেল তুমি তোমার জেলা থেকে পরীক্ষা, তো বোরান তোমার আব্দুর রহমান কোথায়, কোন জেলা পরীক্ষা? কক্সবাজার জেলা থেকে আব্দুর রহমান আসছে, বসো। এখন তোমার জেলাতে দেখা গেল ওর জেলাতে 5 ফিট 6 ইঞ্চিতেই অ্যালাউ করবে, 7 ইঞ্চিতেই অ্যালাউ করবে। ঠিক আছে কি? কারণ কক্সবাজার ওদিকে মানুষ অত বেশি লম্বা না কিন্তু, তাই না? এভারেজ একটা সাইজ থাকে আমার জানা মতে। এখন দেখা গেল আব্দুর রহমানরা মাঠে গেল পরীক্ষায়, লিখিত পরীক্ষায়। এখন আব্দুর রহমান পাইলো হচ্ছিল 75 100-এর মধ্যে, যেহেতু সে আমাদের সোলজার একাডেমিতে কোচিং করছে। আবার সর্বনিম্ন ধরো নাম্বার উঠছে 40 পাইলে যেহেতু পাস হয়, দেখা যাচ্ছে সর্বোচ্চ নাম্বার উঠলো 75-ই উঠছে, ধরো আব্দুর রহিমই পাইছে। তা এখন যারা 40 পাইছে তাদেরকে কিন্তু পাস করাবে না। বিজেপির বিষয়টা এরকম যে ওখানকার অফিসাররা দেখা গেল একটা সিদ্ধান্ত নিল যে 75 হচ্ছিল সর্বোচ্চ নাম্বার, ঠিক আছে, দেখো 60 পর্যন্ত কারা পাইছে, 75 থেকে 60-এর মধ্যে যারা লিখিত পরীক্ষায় নাম্বার তুলছে তাদের সবাইকে লিখিত পরীক্ষা পাস করায় দাও। বুঝতে পারছি? একটা স্ট্যান্ডার্ড নাম্বার তুলতে হবে। স্ট্যান্ডার্ড নাম্বারটা হচ্ছে হলো তোমার 60-65, টার্গেট থাকতে হবে 80-র উপরে পাওয়া, তাহলে লিখিত পরীক্ষা ইনশাল্লাহ তুমি বিজিবিতে তোমার রেজাল্ট আসবে। কি ক্লিয়ার তো? যারা অনলাইনে শুনছো ভালো করে মনোযোগ দিয়ে শুনো, তোমার স্ট্যান্ডার্ড টার্গেট থাকতে হবে 60+ পাওয়া। আর যদি আরো বেশি ভালো ইনশাল্লাহ একদম টেনশন ফ্রি থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 80-র উপরে যেতে হবে। 80-র উপরে গেলে তোমার আর কেউ ঠেকাইতে পারবে না, তুমি লিখিত পরীক্ষা ইনশাল্লাহ পাস করবে। ঠিক আছে কি? আমার প্রশ্ন ছিল, বলো স্যার এখানে তো বাংলা, ইংরেজি, আইকিউ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত হয় পরীক্ষা, এগুলো কি আলাদা আলাদা করে মানে নাম্বার কি ফিক্সড এত নাম্বার তুলতে হবে, এটা এত নাম্বার? না না, ওই রকম কোনো নেই, টোটালি পাস করতে হবে। টোটাল মিলে তোমার 5 নাম্বারটা তুলতে হবে। ঠিক আছে কি? আচ্ছা, 5 তো 40 পেজে হবে না বাবা চাকরি, এটা ভুলে যাও। তোমার টার্গেট করতে হবে 60-এর উপরে। বুঝতে পারছো কি? বসো, তোমাকে টার্গেট করতে হবে 60-এর উপরে পাওয়া। আরো বেশি যদি টেনশন ফ্রি থাকতে চাও তাহলে অবশ্যই 80-এর উপরে পেতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ চাকরিতে মানে ভাইবা পরীক্ষাতে যাওয়ার জন্য তুমি লিখিত পরীক্ষা অবশ্যই পাস করতে পারবে। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমাদেরকে SMS এ জানাই দেওয়া হবে।
ঠিক আছে? যারা লিখিত পরীক্ষায় টিকবা এসএমএস এ জানাই দিবে। এসএমএস পাওয়ার পরে তোমার ভাইবা পরীক্ষার ডেটও হয়তো বা সেই এসএমএস এ তোমরা জানতে পারবা। বুঝতে পারছো কি? যেদিন ভাইবা পরীক্ষা দিতে যাবা, ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের 100 মিটার সাঁতার পরীক্ষা নিয়ে নেবে। ক্লিয়ার? ভাইবা পরীক্ষা আমরা যেভাবে সেনাবাহিনীর জন্য করে প্রস্তুতি নিছি, ঠিক একইভাবে বিজিবির জন্য ঠিক একইভাবে আমরা প্রস্তুতি নিলে আমরা ভাইবাটা ভালো করতে পারবো। যেহেতু সেনাবাহিনীতে এসএসসি লেভেলের ছাত্ররা পরীক্ষা দিতে যায়, তাদের প্রশ্নগুলো একটু সহজ হবে। আর যেহেতু বিজিবিতে এইচএসসি লেভেলের ছাত্ররা 23 বছর পর্যন্ত দেখবা যে অনেক ছাত্র অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারও পড়া ছাত্র আছে, তারা বিজিবিতে পরীক্ষা দিতে যাবে। এখন যে ছেলেটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, অফিসার কি তাকে সহজ কোশ্চেন করবে? তোমার বিবেক কি বলতেছে? তোমার কমন সেন্স কি বলে? সহজ করবে নাকি? তারা একটু হলেও কঠিন প্রশ্ন করবে। ইংলিশে কিছু বেসিক কোশ্চেন করবে, জেনারেল নলেজের উপরে বেসিক কিছু কোশ্চেন করবে, ম্যাথের উপরে কোশ্চেন করবে, আবার সে অনার্সে যে বিষয়ে পড়ছে সেই বিষয়ের উপরেও তাকে কোশ্চেন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভাইবাতে ভালো করতে চাইলে, ভাইবাতে ভালো করার জন্য আমার যে ভাইবার বেসিক যে জিনিসগুলো তোমাদেরকে শিখাইছি, ম্যানার গুলো যেগুলো শিখাইছি, যেভাবে উত্তর দেওয়া শিখাইছি, যে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেয়া শিখাইছি, লিখে দিছি, ওইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে কি? এবং 100 মিটার সাঁতার হয় সেনাবাহিনীতে, তোমার সৈনিক পদে 50 মিটার হয়, বিজিবিতে 100 মিটার হয়। ঠিক আছে কি? এখন সাঁতার কিন্তু বিজিবিতে অনেকে বাদ পড়ে যায়। সেনাবাহিনীতে পাস ফেলের কিছু নাই, বা ফার্স্ট সেকেন্ড, সরি ফেলের অবশ্যই কিছু আছে, ফার্স্ট সেকেন্ডের কিছু নাই। ঠিক আছে কি? সেনাবাহিনীতে 50 মিটার পারলেই হলো, তোমরা বাদ দেবে না। কিন্তু বিজিবিতে যেহেতু প্রার্থী বেশি থাকে, এটা বড় লেভেলের কম্পিটিশন হচ্ছে প্রার্থীদের মধ্যে, সেহেতু কিন্তু দেখা যাচ্ছে বিজিবিতে ধরো 7জন 8জন করে 100 মিটারে সাঁতারে দিছে, বললো যে ঠিক আছে প্রথম 4 জনকে আমরা নিলাম, পরে 2 জনকে বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছি? তো যারা বিজিবিতে যাবা 104তম পরীক্ষা দিতে, তারা অবশ্যই 100 মিটার সাঁতার ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, যাতে তুমি 2-3 নাম্বারে থাকতে পারো, প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় জনের মধ্যে তোমার অবস্থানটা থাকে। ঠিক আছে কি? না হলে বাদ পড়ার সংখ্যাও থেকে যাবে। সাঁতার পারো তো যারা বিজিবিতে যাবা? হ্যাঁ, আচ্ছা, ভালো করে সাঁতারটা শিখে যাবা। ঠিক আছে কি? আর ইনশাল্লাহ আমাদের একাডেমিতে আসলে, যারা আসবা 104তম বিজিবি সিপাহি পদের জন্য কোচিং করতে, তারা তো ইনশাল্লাহ এই বিষয়গুলো সবকিছু শিখতে পারবাই। এখন তোমাকে মেডিকেলটা নিয়ে একটু আলোচনা করি, কারণ তোমার ভাইবা এবং সাঁতারে টিকে যাওয়ার পরে তোমার ফাইনাল মেডিকেলের জন্য তোমার এসএমএস আসবে। ঠিক আছে কি? ফাইনাল মেডিকেল কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে হবে। তুমি সার্কুলারে এক কানিতে গিয়ে দেখবা উপরের দিকে লেখা আছে তোমার ড্রপ টেস্ট হবে, তারপর আরো অনেকগুলো মেডিকেল টেস্ট হবে। দেখছো কি? তোমরা খেয়াল করছো? হ্যাঁ, অনেকগুলো মেডিকেল চেকআপ হবে। ঠিক আছে? এখন একটা প্রশ্ন হতে পারে, বিজিবির মেডিকেল আর সেনাবাহিনীর মেডিকেল কি সেম চেকআপের ক্ষেত্রে, টেস্টের ক্ষেত্রে? অবশ্যই সেম, 100%। কারণটা কি জানো? বিজিবিতে যারা মেডিকেল অফিসার, তারা সেনাবাহিনী থেকে চান্স পাওয়া মেডিকেল কোরের ক্যাপ্টেন, মেজর, কর্নেলরাই বিজিবিতে গিয়ে চাকরি করে। বিজিবির কোনো নিজস্ব মেডিকেল অফিসার নাই। বিজিবির সকল ঊর্ধ্বতন অফিসাররাই সেনাবাহিনী থেকে যায়, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে যায়, সেনাবাহিনী থেকে 3 ভাগ যায়। সো বিজিবিতে যখন তুমি একজন রিক্রুট হিসেবে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছ, বিজিবির যে ফাইনাল মেডিকেল এবং প্রাথমিক মেডিকেল অলমোস্ট সেনাবাহিনীর মতোই সেম। ক্লিয়ার? কারণ ওখানে সেনাবাহিনীর ডাক্তাররাই থাকবে। সেনাবাহিনীর সৈনিক পদের জন্য যদি তুমি মেডিকেলে ফিট হতে পারো, বিজিবির জন্য তুমি ফিট। বিজিবির জন্য যদি মেডিকেলে ফিট হতে পারো, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জন্য তুমি ফিট। ক্লিয়ার তো? এটা হয়তো অনেকে জানতো না যে বিজিবির মেডিকেল হয়তো বা একটু হালকা হলেও হতে পারে, বাট এটা ভুলে যাও, বিজিবির মেডিকেলও সেনাবাহিনীর মতো পুরো করা হয়। করা জিনিস বোঝো তো আর কি, কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? সো এটা তোমাদের এই ইনফরমেশনটা আশা করি তোমাদের কাজে লাগবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে লিখিত পরীক্ষা পাশ করার পরে
ভাইবা পরীক্ষা এবং সাঁতার পরীক্ষা যখন তুমি পাশ করার পরে তোমার কি হবে, ফাইনাল মেডিকেলের জন্য এসএমএস আসবে। ফাইনাল মেডিকেল গুলো কোথায় হয়? ওই যে বিজিবির যে হসপিটাল আছে না, বিজিবির হসপিটাল, বিজিবির আশেপাশে তোমার জেলাতে দেখবা যে বিজিবিদের হসপিটাল আছে, সেই হসপিটালে গিয়ে তোমার ফাইনাল মেডিকেল টেস্টটা দিয়ে আসতে হবে। ফাইনাল মেডিকেল টেস্টের রিপোর্ট যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে, তাহলে তুমি ফাইনালি 104তম বিজিবির সিপাহী হিসেবে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে 6 মাসের জন্য ট্রেনিং করতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবা। পারবা তো এটা? হ্যাঁ, ঠিক আছে কি? বিজিবির স্লোগান কি? সীমান্তের অতন্দ্র প্রহরী। যদি তুমি এই সীমান্তের অতন্দ্র প্রহরী হতে চাও, তাহলে তোমাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাইতে হবে, ঠিক আছে কি? যদি প্রস্তুতি ঠিক মতো না থাকে, পরীক্ষার পদ্ধতি সিস্টেম যদি জানা না থাকে, তাহলে বিজিবিতে চান্স পাওয়া অনেক কঠিন। কারণ বিজিবিতে তো আর 1000-এর বেশি তো সিপাহী নেয় না। 700, 750, 800, 850, 650, 750 এইরকম সারা বাংলাদেশ থেকে প্রার্থী, পুরুষ এবং মহিলা বিজিবি সিপাহী পদে চান্স পাবে। বুঝতে পারছি? 103তম বিজিবিতে আমাদের একাডেমি থেকে 9 জন শিক্ষার্থী বিজিবিতে ট্রেনিং এ গেছে। তার মধ্যে একজন এসে তো মিষ্টি খাইছে বাগেরহাটে। মাহবুব, খাইছো না তুমি মিষ্টি? বুঝতে পারছি? 103তমতে আমাদের 9 জন শিক্ষার্থী গেছে। আমাদের একাডেমিতে কত ব্যাচ থেকে বিজিবিতে ছাত্র চান্স পায়? 91তম সার্কুলার থেকে আমাদের একাডেমির ছাত্ররা বিজিবিতে চান্স পাওয়া শুরু হয়েছে, এখন পর্যন্ত চান্স পাচ্ছে। 2024 সালে যারা বিজিবিতে পরীক্ষা দিবা, আমাদের একাডেমি থেকে এসে প্রস্তুতি নিবা, দেখবা যে এখান থেকেও ইনশাল্লাহ অনেকে বিজিবিতে চান্স পাইছে এবং ট্রেনিং এ গেছে, চাকরিও করছে, আগামীতে ইনশাল্লাহ চাকরিও করবে। ঠিক আছে কি? তো প্রস্তুতি আমাদের, যদি সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে ইনশাল্লাহ এখানে হোস্টেল সুবিধা এবং খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থাই রয়েছে। আর মূলত সেনাবাহিনীর জন্য মেডিকেল আর বিজিবির জন্য মেডিকেল, এটা ফিট হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে কি? অনেক মেধাবী ছাত্র থাকো যারা লেখাপড়ায় শারীরিক অনেক ভালো, কিন্তু মেডিকেল ফিট হওয়ার বিষয়ে কোনো ধারণা না থাকার কারণে বা ভুল চিকিৎসা করার কারণে, অনেকে কিন্তু ভুল চিকিৎসা করে, অপচিকিৎসা করে, অল্প টাকা চিকিৎসা করে, তারা গিয়ে ধরা খায় মাঠে। এমন ধরাটা খাবে? বুঝতে পারছে কি? এক তো তার বয়স শেষ হলো, সুযোগও শেষ হলো, আবার সে কটক হয়ে গেল। বুঝতে পারলাম? সো চিকিৎসা করতে হবে ভালো জায়গা থেকে, ভালো পরামর্শ নিয়ে, ভালো ডাক্তার দেখায় মেডিকেলে ফিট হতে হবে। শতভাগ মেডিকেলে ফিট হলে তখন তুমি ইনশাল্লাহ মেডিকেলে বাদ করবে না। বুঝতে পারছি? মেডিকেল ফিট করলা কিন্তু লিখিত পরীক্ষার জন্য পড়ালেখা করলা না, বিজিবিতে তুমি কোন রকম 40-50 পাইলা, 40-50 দিয়ে তোমার বিজিবির সিপাহী পদে তুমি লিখিত পরীক্ষা মেধা তালিকায় আসতে পারবে না। তোমার টার্গেট মিনিমাম 60-70-এর উপরে থাকতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পেতে পারো। ঠিক আছে? ভাইবা পরীক্ষাটা যথেষ্ট ভালো পরিমাণে ভাইবা পরীক্ষা দিতে হবে, সাঁতার পরীক্ষায় পারদর্শী হতে হবে। তো এইসব বিষয় ইনশাল্লাহ তোমরা যারা আসবা আগামীতে আমাদের সোলজার একাডেমিতে প্রস্তুতি নিতে, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে শেখানোর চেষ্টা করব সঠিক গাইডলাইনের মাধ্যমে। আশা করি সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা পেলে একজন মানুষ দক্ষ হতে পারে, এবং সে যখন দক্ষ হয়, সে যে কোনো পরীক্ষায় গেলে সে অবশ্যই উত্তীর্ণ হওয়ার সক্ষমতা অর্জন করতে পারে। সবাই ভালো থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।